আদ্রিয়ান অবাক দৃষ্টিতে দেখছে অনিমাকে। মেয়েটা হুটহাট মাঝখান থেকে কোনো এক অংশ ভুলে যায় কেন? কাল রাতে ভেবেছিল অতিরিক্ত মানসিক চাপের কারণে এরকম হয়েছে, কিন্তু এখন আবারও একই ঘটনা বেশ ভাবাচ্ছে আদ্রিয়ানকে। কিছু তো একটা আছে যেটা আপাত দৃষ্টিতে আদ্রিয়ানের চোখে পড়ছে না। মানসিক আঘাতে কারো স্মৃতিশক্তিতে এমন প্রভাব পড়বে না, তার ধরন ভিন্ন। অনিমা দুহাতে নিজের মাথা চেপে ধরে একটা কথাই বলছে, কি হয়েছিল এরপর? কিছু একটা ভেবে আদ্রিয়ান অনিমার দুই বাহু ধরে বলল, কিচ্ছু হয়নি, আপাতত কিচ্ছু মনে করতে হবে না, শান্ত হও। অনিমা প্রচণ্ড অস্থির হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কেন? মনে কেন পড়বে না? কেন? একটু প্রেসারে আছো তুমি, ঠিক মনে পড়ে যাবে। এখন আপাতত কিছু মনে করার চেষ্টা করো না, তাহলে আরও সমস্যা হবে। রিল্যাক্স। আদ্রিয়ানের কথা একটু শান্ত করল। ও জোরে জোরে দুটো শ্বাস নিয়ে আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, আমার সাথে এমন কেন হচ্ছে? আদ্রিয়ানের বুকে গিয়ে লাগল কথাটা। কি বলবে ও? এই মেয়েটার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছে তা তো ও নিজেই জানে না। তবে আপাতত কিছু একটা বলে সামলে নিতে হবে। আদ্রিয়ান অনিমার দিকে ভালোভাবে তাকিয়ে নরম কণ্ঠে বলল, সেটা তো বলতে পারবো না, তবে এখন আপাতত এসব বাদ দাও। যা হয়েছে সেটা পাস্ট ছিল। পাস্ট ভুলে যাও আর নিজের প্রেজেন্টকে নিয়ে ভাবো। অনিমা এক পলক আদ্রিয়ানের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। ওর বর্তমানই বা কি? আদ্রিয়ান এখন ওকে নিজের বাড়িতে জায়গা দিয়েছে ঠিকই, কিন্তু কতদিন দেবে? আদ্রিয়ান তো ওর কেউ হয় না, তাহলে কেন রাখবে? অনিমাকে এভাবে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল, কি ভাবছ? আমি তো এখন ঠিক আছি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। কবে যাব? আদ্রিয়ান অনিমার এমন প্রশ্নে ভ্রু কুঁচকে ফেলল। জিজ্ঞাসু কণ্ঠে বলল, মানে? অনিমা নিচের দিকে তাকিয়ে হাত কচলাতে কচলাতে বলল, মানে আমি তো সুস্থ হয়ে গেলে তারপর তো আর এখানে রাখার দরকার নেই। তাই বলছিলাম কবে যাব? আদ্রিয়ান হাত ভাঁজ করে বলল, কোথায় যাবে? অনিমা এবার সত্যিই চিন্তায় পড়ল। সত্যি তো কোথায় যাবে ও? বাইরের পরিবেশটা ওর জন্যে নিরাপদ নয়। এমন কোনো আত্মীয় ওর নেই যেখানে গিয়ে ও থাকতে পারে। সবাই স্বার্থন্বেষী, কিন্তু যেতে তো হবেই। কিছু করার নেই ওর। তাই ইতস্তত করে বলল, এখনো জানি না। আপনি পুলিশের সাথে যোগাযোগ করে আমাকে হোমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। আদ্রিয়ানের বেশ রাগ হল অনিমার কথায়। সমস্যা কি এই মেয়ের? এত পাকামো করতে কে বলেছে ওকে? আদ্রিয়ান কি একবারও বলেছে ওকে চলে যেতে? এত বেশি কেন বোঝে এই মেয়েটা? সুস্থ হও, তারপর দেখা যাবে। এটুকু বলে আদ্রিয়ান রাগ করে হনহনে পায়ে নিচে চলে গেল। অনিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার দিকে। ও এমন কি বলল যে লোকটা রাগ করল? সাধারণ একটা কথাই তো বলেছে, এতে এতটা রিয়্যাক্ট কেন করল? অনিমা গুটি গুটি পায়ে আদ্রিয়ানের রুমে এসে ঢুকল। কিন্তু রুমে কোথাও আদ্রিয়ানকে দেখতে পেল না। ব্যালকনির দিকে তাকিয়ে দেখল আদ্রিয়ান রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। আদ্রিয়ানকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনিমা আস্তে আস্তে এগিয়ে গিয়ে আদ্রিয়ানের পাশে গিয়ে দাঁড়াল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, কিছু চাই? অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে মাথা নেড়ে না বলল। আদ্রিয়ানও কিছু বলল না। এভাবে বেশ অনেকক্ষণ দুজনে চুপ করে রইল। আদ্রিয়ানকে এভাবে চুপ থাকতে দেখে অনিমা মন খারাপ করে ভেতরে চলে এল। ও হয়তো আদ্রিয়ানের কাছ থেকে কিছু শোনার আশায় ছিল, কিন্তু আদ্রিয়ান তো কিছুই বলল না। এদিকে আদ্রিয়ান ও অনিমার তখনকার কথায় বেশ রাগ করেছে, তাই কিছু বলল না। বেশ অনেকটা সময় কেটে গেল।
আদ্রিয়ান এবার ভাবল যে ভেতরে গিয়ে দেখা উচিত যে মেয়েটা কি করছে। ও ভেতরে গিয়ে দেখল অনিমা মাথা নিচু করে একদম চুপচাপ বসে আছে। মুখটা ফুলিয়ে রেখে দিয়েছে, বারবার নাক টানছে। একটা গাল ফোলানো বাচ্চা লাগছে এখন। একটা 19-20 বছরের মেয়েকে খুব বেশি বড়ও বলা যায় না। অনিমার এমন মুখ দেখে আদ্রিয়ানের সব রাগ এমনিতেই কেটে গেল। ও গিয়ে অনিমার পাশে গিয়ে বসল। অনিমা আদ্রিয়ানের দিকে একটুখানি তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। আদ্রিয়ান মুচকি হাসি মুখে রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল অনিমার দিকে। তারপর একটু কাশি দিয়ে গলা ঝাড়তেই অনিমা ভ্রু কুঁচকে আদ্রিয়ানের দিকে তাকাল। আদ্রিয়ান বলল, চুপ করে বসে আছো কেন? অনিমার শরীরের ব্যথাটা বেশ বেড়েছে। কিছু কিছু জায়গা জ্বলছে, জলে জলে ব্যথা করে উঠছে। তার ওপর কেমন দুর্বল লাগছে, খুব ঘুমও পাচ্ছে আবার। তাই অনিমা আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে বলল, আমার খুব ঘুম পাচ্ছে। আদ্রিয়ান অনিমার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝল ওর সত্যিই খুব ঘুম পাচ্ছে। আদ্রিয়ান উঠে বালিশ ঠিক করে দিয়ে অনিমার উদ্দেশ্যে বলল, চুপচাপ শুয়ে পড়ো, ক্লান্ত লাগছে তোমাকে ভীষণ। অনিমা কথা না বাড়িয়ে গুটিয়ে শুয়ে পড়ল। আদ্রিয়ান অনিমার গায়ে একটা চাদর জড়িয়ে দিল। অনিমার শরীরটা এতটাই দুর্বল ছিল যে শোয়ার কিছুক্ষণের মধ্যেই চোখ ভেঙে ঘুম চলে এলো। আদ্রিয়ান তাকিয়ে আছে অনিমার দিকে। সময় কত অদ্ভুত জিনিস। যেখানে ও নিজের গাড়ির ফ্রন্ট সিটেও অপরিচিত কোনো মেয়েকে এলাও করতে চাইত না খুব বেশি দরকার ছাড়া, সেখানে একটা মেয়েকে ও নিজের বেডরুমে জায়গা দিয়েছে। শুধু তাই নয়, নিজের বিছানায় ঘুমানোর অনুমতি দিয়েছি। এটা কি শুধুই মানবিকতা নাকি অন্য কিছু? অন্য কিছু? যদি অন্য কিছু হয়তো সেটা কি? রঞ্জিত চৌধুরী গম্ভীর মুখ নিয়ে বসে আছে। কপালের চামড়ার ভাঁজগুলো গাঢ় হয়ে উঠছে, নাকের নিচে হালকা ঘাম। চশমাটা খুলে টেবিলে ওপর রেখে পাশে সিঙ্গেল সোফায় বসে থাকা কবির শেখের দিকে তাকাল। সম্পর্কে একমাত্র শালা হয় সে তার। নাকের নিচের ঘামটা মুছে রঞ্জিত চৌধুরী বলল, এখন কি করব? সবটা এভাবে ভেস্তে যাবে সেটা তো বুঝতে পারিনি। কবির শেখ এতক্ষণ বিরক্তি নিয়ে বসেছিলেন। নিজের দুলাভাইয়ের কথা শুনে আরও বিরক্ত হলেন উনি। প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, এখন আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি বারবার আপনাকে বলেছিলাম না যে এমন কিছু করবেন না যেটা ভবিষ্যতে আমাদের ওপরেই ভারী হয়ে পড়ে। আরে আমি কি করে বুঝবো ওখানে পুলিশ চলে আসবে আর মেয়েটা বেঁচে যাবে? আপনার দরকারটা কি ছিল এমন করার? বাবাই কটা দিনের জন্যে বাইরে গেল আর আপনি এমন একটা কাজ করে বসলেন। বাবাই যদি জানতে পারে মেয়েটা এবাড়িতে নেই কি হবে ভেবে দেখেছ? রঞ্জিত চৌধুরী এবার নিজেও বিরক্ত হল। ওনার মনে হয় উনি সবসময় যা করেন ঠিকই করেন, আর ওনার কাজকে কেউ ভুল বলবে সেটা তার মোটেও পছন্দ নয়। উনি সবার কাজের ভুল ধরবেন, অন্য কেউ ওনার কাজের ভুল কেন ধরবে? তাই একটু রেগেই বলল, তুমি জানো না ওই মেয়ের বেঁচে থাকা কতটা বিপজ্জনক? ওর কাছে আমাদের কতগুলো অপকর্মের প্রমাণ আছে। কথা থেকে এসে টপকালো কে জানে? আর তুমি জিজ্ঞেস করছো এসব কেন করলাম? ওই ছেলের জন্যে এখন আমি নিজের বিপদ বাড়াবো? কবির শেখ চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলে বলল, আমি জানি সেসব। আরও যাতে কাউকে কিছু বলতে না পারে সেই ব্যবস্থা তো আমি করেছিলাম। আর যেভাবে চলছিল সেভাবে আর কিছুদিন চললে এমনিতেই সব ভুলে যেত, নয়তো পাগল হয়ে যেত। কিছুই মনে থাকত না ওর। রঞ্জিত চৌধুরী বলল, ও নিজেও একজন ডক্টর কবির। যে কোনো মুহূর্তে চট করেই ধরে ফেলত সবটা। বুকে যেত যে রোজ ওই মেয়েটাকে। কবির শেখ চাপা স্বরে বললেন, হুশ, চুপ করুন। দেয়ালেরও কান আছে। এই রহস্য আমরা দুজন ছাড়া আর কেউ জানতে পারবেও না।
এতগুলো দিন যখন বাবাইর দৃষ্টি এড়িয়ে কাজটা করতে পেরেছিলাম, বাকি কয়েকটা দিনও ঠিক করে ফেলতাম। এমনিতেও ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু এখন ঝামেলা হয়ে যাবে। ও যদি একবার টের পায় ওই মেয়ের গায়ে কেউ ফুলের টোকাও দিয়েছে, সব লণ্ডভণ্ড করে দেবে ও। তুমি তো জানো মেয়েটার ব্যাপারে কতটা ডেসপারেট ও। মেয়েটাকে ও নিজের সম্পত্তি মনে করে। ওকে গায়ে আঘাত করা তো দূর, ওকে ছোঁয়ার অধিকারও ও অন্য কাউকে দেবে না। রঞ্জিত চৌধুরীর কপালের চিন্তার রেখা আরও গাঢ় হল। সত্যিই ঝোঁকের বসে বিরাট একটা ভুল কাজ করে ফেলেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে যাবে যদি ওনার ছেলে ফিরে আসার আগে যদি ওই মেয়েটাকে খুঁজে আনতে না পারে। রাত প্রায় 1টা বাজে। অনিমা বিছানায় এক প্রকার অচেতন অবস্থায় পড়ে আছে। রাতে ঘুমিয়ে পড়ার 1 ঘণ্টার মধ্যেই অনিমার প্রচণ্ড জ্বর ওঠে। আদ্রিয়ান প্রথমে খেয়াল করেনি, কিন্তু হঠাৎ করেই অনিমা কোকানোর আওয়াজ পেয়ে উঠে এসে ওর কাছে গিয়ে মাথায় হাত রেখে বুঝতে পারে যে অনিমার গায়ে জ্বর উঠেছে প্রচণ্ড। এরপরই ব্যস্ত হয়ে অনিমার সেবা করা শুরু করে দেয় ও। প্রথমে ঔষধ দিয়ে এরপর জ্বরপট্টি দিতে শুরু করল। জীবনে প্রথম কোনো অসুস্থ মানুষের সেবা করছে ও। কিন্তু এটা নিয়ে ওর কোনো বিরক্তি নেই, বরং প্রচণ্ড চিন্তা হচ্ছে অনিমার এতটা জ্বর দেখে। এত কিছু করেও কিছুতেই জ্বরটা কমছে না। তাই ওই রাতেই ও ডক্টরকে ফোন করল। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে এলো। ডক্টর এসে চেক আপ করল। চেক আপ শেষ হতেই আদ্রিয়ান জিজ্ঞেস করল, সিরিয়াস কিছু? ডক্টর আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনার ওয়াইফ? ইস, আমার ওয়াইফ? কথাটা বলে আদ্রিয়ান নিজেই বোকা হয়ে গেল। কি বলল ও? হুট করে বলে দিল ওর ওয়াইফ। কিন্তু অন্য কি বা বলতো? কারো বাড়িতে তারই বেডরুমে একটা মেয়ে থাকলে তাকে বউ ছাড়া আর কি বলে পরিচয় দেবে? এসব ভাবতে ভাবতে ডক্টর বলল, সিরিয়াস কিছু না, আসলে বৃষ্টিতে অনেকটা সময় ভিজেছিল হয়তো, আর ওনাকে মারাও হয়েছিল। দুটোর ধাক্কা মিলেই এখনকার এই জ্বর। আমি কিছু প্রেসক্রাইবড করে দিচ্ছি, রাতে যেই ঔষধ দিয়েছেন তাতেই হবে। এগুলো কাল সকাল থেকে প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়ান, তাহলেই হবে। ডক্টর উঠে দাঁড়াল। আদ্রিয়ান এগিয়ে দিতে গেল সাথে খানিকটা। যাওয়ার আগে ডক্টর হেসে বলল, এত বড় সেলিব্রিটি বিয়ে করে যে সংসার করছেন আর মিডিয়া এখনও টের পেল না ভাবা যায়? আপনার ফ্যান্স শুনলে তো হার্ট অ্যাটাক করবে। আদ্রিয়ান হাসল। ডক্টরকে বিদায় দিয়ে আদ্রিয়ান এসে অনিমার পাশে বসল। কিছু একটা ভেবে ওর পিয়ে অভ্রকে ফোন করল। ঘুমে মগ্ন ছিল অভ্র। এতরাতে ফোনের আওয়াজ পেয়ে বিরক্তি নিয়ে চোখ বন্ধ করেই ফোনটা হাতড়াতে হাতড়াতে বলল, কোনো শালা এই রাতে আমার এত পেয়ারের ঘুমটা নষ্ট করলি রে? ফোনটা হাতে নিয়ে চোখ না খুলেই রিসিভ অর্ধেক ঘুমন্ত অবস্থাতেই বলল, আরে রাতে নিজে ঘুমোস না, ভালো কথা, আমায় ডিস্টার্ব করার কি মানে? আদ্রিয়ান হতাশ নিঃশ্বাস ত্যাগ করল। অভ্রের এমন কাজের সাথে পরিচিত ও, তাই একটু জোরে ধমকের সুরে বলল, অভ্র। সাথে সাথেই অভ্র সব ঘুম পালিয়ে গেল। এক প্রকার লাফিয়ে বসে হাঁফানো কণ্ঠে বলল, সরি স্যার, আসলে ঘুমিয়েছিলাম তাই, সরি। শেষের শরীরটা অসহায় কণ্ঠে বলল অভ্র। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে বলল, একটা প্রেসক্রিপশনের ছবি পাঠাচ্ছি, কাল সকালে ঔষধগুলো নিয়ে আমার বাড়িতে চলে এসো। অভ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে। আর কিছু লাগবে স্যার? এটুকু করলেই আপাতত ধন্য হব, বলে ফোনটা রেখে দিল আদ্রিয়ান। অনিমার মাথায় হাত দিয়ে দেখল জ্বরটা এখন আগের মতো না থাকলেও বেশ আছে। তাই আবারও জ্বরপট্টি দিতে শুরু করল। সকাল 8:30 বাজে। অনিমা বেডে হেলান দিয়ে বসে আছে। খুব ক্লান্ত লাগছে।
আদ্রিয়ানের কাছে শুনেছে ওর ভীষণ জ্বর উঠেছিল। আর বাটি কাপড় দেখে এটাও বুঝেছে যে আদ্রিয়ান পুরো রাত ওর সেবা করেছে। নিজের কাছেই ভীষণ লজ্জা লাগছে ওর এখন। একটা মানুষকে কতটা ঝামেলায় ফেলে দিচ্ছে ও। আদ্রিয়ান ওর পাশে বসেই ল্যাপটপে কিছু একটা করছে। হঠাৎ দরজায় নক পড়ল। আদ্রিয়ান কাজ করতে করতেই বলল, কাম ইন। অভ্র হাতে ঔষধের প্যাকেট নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, স্যার সব ঔষধ নিয়ে এসছি আপ। এটুকু বলে আদ্রিয়ানের বিছানায় একটা মেয়েকে শুয়ে থাকতে দেখে ওর কথা আটকে গেল, হাত থেকে প্যাকেটও পড়ে গেল। ও অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্রিয়ান কোনাকোনি স্টাইলে ভ্রু বাঁকিয়ে বলল, কি হলো? হা করে আছো কেন? মশা যাবে। অভ্র সাথে সাথে মুখ বন্ধ করে অভিযোগের সুরে বলল, এটা কি করলেন স্যার? কবে করলেন এটা? আপনার কাছে এটা আশা করিনি। আপনার পিএ হিসেবে এই খুশিতে অন্তত একবেলা ভুরিভোজের অধিকার তো আমার আছে নাকি? এটা ঠিক হলো? অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে অভ্র দিকে। সবটাই মাথার ওপর দিয়ে গেল। আদ্রিয়ান নিজের কাজে মন দিল, কারণ ও জানে অভ্র কি ভেবে বলেছে। অভ্র দাঁত কেলিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন? ভাবি ডাক শুনে অনিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। গোল গোল চোখে একবার আদ্রিয়ান একবার অভ্র দিকে তাকাচ্ছে। সেসবে আদ্রিয়ানের মাথা ব্যথা নেই, ও নিজের মতো কাজ করে যাচ্ছে। অনিমা কিছু বুঝতে না পেরে বিভ্রান্ত অবস্থাতেই উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। আপনি? অভ্র একই ভঙ্গিতে হেসে বলল, আগে ভালোই ছিলাম। একটু আগে অপনাকে দেখে সেন্টি খেয়েছিলাম ঠিকই, কিন্তু এখন আপনার সাথে কথা বলে আবার দ্বিগুণ ভালো হয়ে গেছি। নাইস টু মিট ইউ ভাবি। আবারও ভাবি ডাক শুনে অনিমা অবাক কণ্ঠে বলল, ভাবি? অভ্র হকচকিয়ে গিয়ে বলল, সরি। আসলে এমনিতে স্যার আমার বস হলেও মনে মনে আমি তাকে বড় ভাই মনে করি। তাই আপনাকে ভাবি বলে ফেলেছি, এখন থেকে ম্যাম বলবো। অনিমা অভ্র কথার আঘামাথা কিছুই বুঝতে পারল না। বোকার মতো শুধু তাকিয়ে রইল অভ্র দিকে। অভ্র ঔষধের প্যাকেট তুলে আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল, স্যার, বিয়েটা কবে করলেন? আদ্রিয়ান চুপচাপ নিজের কাজ করছে। অভ্র দ্রুত এসে ঔষধের প্যাকেটটি টেবিলে রেখে বলল, স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি কিন্তু কেঁদে দেব। আদ্রিয়ান বিরক্ত হয়ে অভ্র দিকে তাকিয়ে বলল, শাট আপ অভ্র। তুমি কি বাচ্চা? অভ্র মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। অনিমা এখনো কিছু বুঝতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে। কি বলছে এই ছেলে? অভ্রকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। অভ্র অসহায় কণ্ঠে আবারও বলল, স্যার বলুন না, কবে বিয়ে করলেন? আদ্রিয়ান ল্যাপটপে চোখ রেখেই স্বাভাবিক ভঙ্গিতে বলল, শি ইজ নট মাই ওয়াইফ অভ্র। অনিমা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে। এতক্ষণে ওর বোধগম্য হল যে অভ্র ঠিক কি বলতে চেয়েছিল। অনিমার এখন কাশি উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে। হুটহাট এস ভেবে বসল ছেলেটা। আদ্রিয়ানের কথা শুনে অভ্র নিজেও অবাক হয়েছে। কি বলছে ওর স্যার? বউ নয়? তাহলে কি এক শ্রেণীর সেলিব্রিটিদের মতো ওর স্যারও লিভিং করছে? কিন্তু আদ্রিয়ান তো এরকম ছেলে নয়। ও নিজের দেশের সংস্কৃতিকে, নিয়মকে যথেষ্ট সম্মান করে। তথাকথিত আধুনিকতার নামে নিজের সংস্কৃতি, নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়ার মতো ছেলে আদ্রিয়ান আবরার জুহাইর নন। তাহলে? তবুও নিজেকে সামলে নিয়ে অবাক কণ্ঠে বলল, ও আচ্ছা, বিয়ে এখনো হয়নি? তা কবে হচ্ছে স্যার? আদ্রিয়ান এবার সত্যিই বিরক্ত হল। এই ছেলেটা নিজে একাই সব বুঝে ফেলে। বাকি সব জাহান্নামে যাক, ও ওর মতো বলতে থাকবে। আদ্রিয়ান বিরক্তি নিয়েই বলল,
তোমাকে সবসময় 2 লাইন করে বুঝতে কে বলে অভ্র? অভ্র মুখটা ছোট করে ফেলল, কারণ ও বুঝতে পেরে গেছে যে আজ আবারও নিজে নিজেই সবটা বুঝে নিয়েছে, আর পুরোটাই ভুল বুঝেছে। তাই ইতস্তত করে বলল, না মানে তাহলে উনি? পরে বলছি, আপাতত এটুকু জেনে রাখো এখন এখানেই থাকবে। অভ্র এখনো ব্যাপারটা বোঝেনি, তবে আদ্রিয়ান যখন বলেছে পরে বলবে তখন পরের জন্যেই অপেক্ষা করা উচিত। কিন্তু এখন কিছুটা মেলাতে পেরেছে ও। এইসব ঔষধ, আর মেয়েটাকেও দেখে অসুস্থ মনে হচ্ছে, তার মানে মেয়েটার জন্যেই এসব করছে। নিশ্চয়ই মেয়েটা কোনো বিপদ হয়েছিল আর স্যার ওর সাহায্য করছে। এতদিনে নিজের স্যারকে এটুকু চিনেছে অভ্র। অভ্র হেসে বলল, তাহলে আমি এখন আসি স্যার। আদ্রিয়ান ল্যাপটপ বন্ধ করতে করতে বলল, ব্রেকফাস্ট করে তারপর যাবে। অভ্র ভালো করেই জানে যে এখন না করা মানে ফ্রিতে একটা রামধমক খাওয়া, তাই চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, তুমি নিচে যেতে পারবে নাকি তোমার জন্যে খাবার ওপরে আনব? অনিমার ভাবল জ্বরটা তো এখন আগের মতো ওত বেশি নেই, শুধু শুধু ওনাদের ঝামেলা না বাড়িয়ে নিচে যাওয়াই ভালো। এসব ভেবে অনিমা বলল, আমি নিচে গিয়ে খেতে পারব। ওকে চলো। বলে আদ্রিয়ান অনিমার হাত ধরে ওকে ওঠাল। অনিমার হাত ধরে রেখেই নিচে ডাইনিং টেবল অবধি নিয়ে গেল আদ্রিয়ান। অভ্র পেছনে পেছনে এলো। তিনজনকে খাবার সার্ভ করে দেওয়ার পর আদ্রিয়ান আর অভ্র টুকিটাকি কথা বলছে আর অনিমা মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে। অনিমার জ্বর মুখে খেতে ইচ্ছে করছে না, তাই খুব অল্পই খেল। আদ্রিয়ান খেয়াল করলেও জোর করল না, কারণ ও জানে যে জ্বর মুখে এখন খাবার ভালো লাগবে না। 12টার দিকে মধু মিশিয়ে 1 গ্লাস দুধ খাইয়ে দেবে। অনিমার খাওয়া শেষ হতেই আদ্রিয়ান বলল, তুমি ওপরে গিয়ে রেস্ট কর, আমি আসছি। অনিমা মাথা নেড়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওপরে চলে গেল। অনিমা যেতেই আদ্রিয়ান অভ্রদিকে তাকিয়ে দেখল ও উৎসাহী চোখে তাকিয়ে আছে। হয়তো এটা শোনার অপেক্ষায় আছে যে মেয়েটা কে আর এখানে কি করে এলো। আদ্রিয়ান অভ্র মনে কৌতূহল মেটাতে ওকে সবটা খুলে বলল গত দুদিনের ঘটনা। সবটা শুনে অভ্র বেশ অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কিন্তু স্যার মেয়েটার যদি যাওয়ার জায়গা নাই থাকে তাহলে ওনাকে নিয়ে কি করবেন? মানে কোথায় পাঠাবেন? আদ্রিয়ান 2 হাতের আঙ্গুল একত্রিত করে থুনিতে হাত রেখে বলল, হুমম, চিন্তার বিষয় এটা। তবে আপাতত যেভাবে চলছে চলুক না। আমার বাড়িটা তো ফাঁকাই থাকে, সমস্যা কোথায়? হ্যাঁ স্যার, কিন্তু যদি কোনোভাবে মিডিয়ায় লোকেদের কানে এসব কথা যায় তাহলে? ওরা তো তিলকে তাল, তার সাথে দুধ চিনি সব মিলিয়ে পিঠা বানিয়ে পরিবেশন করে দেবে। আদ্রিয়ান একটু হাসল অভ্র কথায়। কথাটা খুব একটা ভুল বলেনি, তবুও বলল, ওদের কাজই এটা, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নেব। স্যার আজকে আপনার রেকর্ডিং ছিল। হুম, মনে আছে আমার। আমি ডিরেক্টরের সাথে কথা বলে নেব। শুধু তাই নয়, আগামী 2 দিন অন্তত আমি বেরোতে পারবো না, তুমি একটু ম্যানেজ করে নিও। অভ্র বেশ অবাক হল। আদ্রিয়ান কখনোই তার কাজের সাথে কম্প্রোমাইজ করে না। ওর কাছে ওর কাজটাই সবার আগে। কিন্তু সেখানে শুধু একটা মেয়ের জন্যে মোটমাট 4টা দিন ঘরে বসে থাকবে? ভাবা যায়। যদিও মেয়েটা দেখতে যথেষ্ট কিউট আর মিষ্টি। স্যারের সাথে যদি সেরকম কোনো সম্পর্ক তৈরি হয় তো মন্দ হবে না। এসব ভেবে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে অভ্র বলল, আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে আদ্রিয়ানের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল অভ্র। আদ্রিয়ানও সার্ভেন্টকে সবটা গুছিয়ে নিতে বলে চলে গেল ওপরে। দুপুর 12টা বাজে। আদ্রিয়ান একটা কাচের গ্লাসে দুধ আর মধুর মিশ্রণটা চামচ দিয়ে নাড়ছে আর অনিমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে গ্লাসটার দিকে।
দেখলেই তো ওর গা কেমন গুলিয়ে উঠছে, খাবে কি কর? কিন্তু নাও করতে পারছে না। দুদিনের পরিচয় সবে, এখনো আদ্রিয়ানকে ঠিক করে বুঝতে পারেনি ও, তাই ফ্রি হতে পারছে না আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ান গ্লাসটা অনিমার দিকে এগিয়ে দিয়ে বলল, হালকা গরম আছে, ঝটপট খেয়ে নাও। অনিমা করুণ দৃষ্টিতে দেখছে আদ্রিয়ানকে। আদ্রিয়ান সেটা দেখে চোখ ছোট ছোট করে অনিমার দিকে তাকিয়ে বলল, কি হলো, নাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও গ্লাসটা হাতে নিল অনিমা। আদ্রিয়ানের দিকে তাকাতেই ও চোখের ইশারায় বলল, শেষ কর। এক প্রকার বাধ্য হয়ে চোখ খিচে বন্ধ করে নাক কুচকে দুধটা শেষ করল অনিমা। শেষ করে আদ্রিয়ানের দিকে গ্লাসটা এগিয়ে দিল। আদ্রিয়ান গ্লাসটা রেখে অনিমার দিকে তাকিয়েই ভ্রু কুচকে ফেলল। আদ্রিয়ানের দৃষ্টি অনিমাকে চিন্তায় ফেলে দিল, কারণ ওর দৃষ্টি অনিমার ঠোঁটের দিকে। আদ্রিয়ান অনিমার বেশ কাছে এসে বসল। অনিমা একটু ঘাবড়ে গেল, বেশ অস্বস্তি হচ্ছে এখন। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। ছেলেটা হুট করে এত কাছে কেন আসছে? আদ্রিয়ান অনিমার দিকে ঝুঁকতেই চোখ খিচে বন্ধ করে নিল ও। আদ্রিয়ানের নিঃশ্বাস অনিমার মুখে পড়তেই ও চাদরটা আরও শক্ত করে খামচে ধরল। কিছুক্ষণ পর নিজের নাকের নিচে স্পর্শ পেতেই চমকে চোখ খুলে ফেলল। সামনে তাকিয়ে দেখল আদ্রিয়ান রুমাল দিয়ে ওর মুখ মুছে দিচ্ছে। অনিমা এসব ভাবতে ভাবতেই আদ্রিয়ানের কাজ হয়ে গেল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, মানছি যে সেলিব্রিটি সম্পর্কে সবার একটা ধারণা থাকে যে তারা নিশ্চয়ই বেশিরভাগ বাজে চরিত্রের হয়, কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে একেবারেই ঠিক নয়। অনিমা বেশ অনেকটাই লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। সত্যি কি ভাবছিল ও? ওর চিন্তাধারা এত নিচু কবে থেকে হল? কিন্তু ওরই বা কি দোষ? আদ্রিয়ান যেভাবে ওর দিকে ঝুঁকেছিল তাতে তো এমন কিছুই মনে হচ্ছিল ওর। আদ্রিয়ান গলা ঝাড়তেই অনিমা ভাবনা থেকে বেরিয়ে এলো। আদ্রিয়ান আবার বলল, তুমি নিতান্তই ছোট একটা মেয়ে বলে আমাকে ঝুঁকে নিতে হয়েছে, বুঝলে ম্যাডাম? অনিমা ভ্রু কুচকে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। লোকটা কি ইনডিরেক্টলি ওকে বেটে বলল? কিন্তু আপাতত কিছু না বলে চোখ সরিয়ে নিল। আদ্রিয়ান গ্লাসটা রেখে বলল, গোসল করবে না আজকে? গতকাল রাত থেকে আর বৃষ্টি হয়নি, তাই গরম পড়েছে একটু। অনিমারও অনেক অস্থির লাগছে। শাওয়ার নিলেই ভালো হয়। তাই ও মাথা নাড়ল। আদ্রিয়ান উঠে একটা টাওয়েল এনে ওর হাতে দিয়ে এরপর গিয়ে হালকা গোলাপি রঙের একটা জামা এনে দিয়ে বলল, আপাতত এই ঢিলেঢালা কুর্তিতেই চালাতে হবে। তোমার এক্সাক্ট মাপ আর পছন্দ জানি না আমি, তাই 4-5টা জামাই এনেছি। তাও এগুলো বাইরে পরার মতো নয়। পুরোপুরি সুস্থ হলে আমি তোমাকে নিয়ে শপিং মলে গিয়ে মাপ অনুযায়ী কিনে নেব। অনিমা অবাক হয়ে তাকাল। 4-5টা জামা? আবার আরও কিনে দেবে? ওর বলতে ইচ্ছে করছে এগুলোর কি দরকার ছিল, কিন্তু কোনো মুখে বলবে? ওর তো পরার মতো কোনো পোশাকও নেই, আর না কেনার জন্যে টাকা আছে। তাহলে কি আর করবে ও? তবুও ইতস্তত করে বলল, আর দরকার নেই, এতেই হবে। আদ্রিয়ান অনিমার কথায় একেবারেই পাত্তা না দিয়ে অনিমার হাতে পোশাক ধরিয়ে দিয়ে বলল, ওয়াশরুমে তোমার জন্যে লেডিস বডি ওয়াশ, ফেসওয়াশ যা যা লাগে সব রেখে দেওয়া আছে। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী সব ইউজ করে নিও। অনিমা মাথা নেড়ে যেতে নিলেই আদ্রিয়ান ওকে আটকে দিয়ে বলল, আজকে বেশি পানি ইউজ করার দরকার নেই। শরীরে এখনো হালকা জ্বর আছে, বুঝেছ? অনিমা আবারও মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। আদ্রিয়ান অনিমার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বিছানায় বসে ফোন বের করে নিজের বন্ধু আদিবকে ফোন করল। আদিব ওর একজন বেস্ট ফ্রেন্ড, খুব দায়িত্বশীল, সিরিয়াস একজন মানুষ। আদ্রিয়ান ওর ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকতে পারে। ফোন বাজার কিছুক্ষণের মধ্যেই ওপাশ থেকে রিসিভ করে আদিব বলল, হ্যাঁ বল।
তোকেই ফোন করতে যাচ্ছিলাম। কি হয়েছে তোর, দুদিন যাবৎ ঘরে বসে আছিস? বিকেলে আশিসকে নিয়ে বাড়িতে আয়, লাইভ দেখিয়ে দিচ্ছি। আদি ভেসে দিয়ে বলল। আশিস? সে এখন নিজের মতো বিন্দাস আছে। তুই নেই, শাসন করারও কেউ নেই, তাই সাপের 5 পা দেখেছে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে ফেলল। এই ছেলেটাকে কি বদলাবে না? এরকম কেন ও? ছোট্ট একটা হতাশার নিঃশ্বাস ত্যাগ করে আদ্রিয়ান বলল। ছ্যাচড়াটাকে খুঁজে বের করে ঘাড় ধরে টেনে নিয়ে আয়, তাহলেই হবে। আচ্ছা, দেখছি কোথায় আছে। বিকেলে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, রাখছি। বলে আদ্রিয়ান কল কেটে বসে বসে ফোন স্ক্রোলিং করতে শুরু করল আর অনিমার বেরোনোর অপেক্ষা করতে শুরু করল। অনিমা বেরোলে ও শাওয়ার নিতে যাবে। বেশ অনেকটা সময় পর ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখল অনিমা বেরিয়ে গেছে। না চাইতেন আদ্রিয়ানের চোখ আটকে গেল। কি মায়া আছে এই শ্যামবর্ণা রমণীর মধ্যে, যেটাতে আদ্রিয়ানও বারবার ঘায়েল হয়ে যাচ্ছে। না, এভাবে তাকিয়ে থাকলে আর এই মায়াজাল থেকে বেরোতে পারবে না, তাই টাওয়েল নিয়ে হনহনে পায়ে ওয়াশরুমে চলে গেল। আদ্রিয়ান দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। অনিমা চুপচাপ বসে আছে খাটে আর আদ্রিয়ান সোফায় ল্যাপটপে কাজ করছে। আদ্রিয়ান চোখ তুলে অনিমার দিকে তাকিয়ে দেখে অনিমা একেবারেই চুপচাপ বসে আছে। সেটা দেখে আদ্রিয়ান হালকা করে কাশি দিল। কাশির আওয়াজ পেয়ে আদ্রিয়ানের দিকে তাকালো অনিমা। আদ্রিয়ান বলল, এভাবে বসে বসে বোর হচ্ছ? টিভি দেখবে বা কোনো সিরিজ চালিয়ে দেব? অনিমা একটু ভেবে বলল, বই আছে আপনার কাছে? গল্প বা উপন্যাসের বই? তুমি কেমন বই পছন্দ কর? অনিমা ঝটপট বলে ফেলল, থ্রিলার টাইপ। আদ্রিয়ান একটু হাসল। তারপর বলল, আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই আদ্রিয়ান একটা বই এনে অনিমার হাতে দিয়ে বলল, এটা পড়ে দেখতে পারো। অনিমা মাথা নেড়ে বই খুলে পড়া শুরু করল। কিছুক্ষণ পর কিছু একটা মনে পড়তেই আদ্রিয়ান বলল, তোমার কি স্টাডি কন্টিনিউ আছে? মানে? অনিমা মুখ তুলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এবার ওনার সেকেন্ড ইয়ারে ভর্তি হতাম। কিন্তু কোনো সাবজেক্ট? জার্নালিস্ট। আদ্রিয়ানের কিছু না বলে নিজের কাছে মন দিল। অনিমাও মলিন হেসে বইয়ের দিকে তাকাল। আদ্রিয়ানের মাথায় অন্য কিছু ঘুরছে, কিন্তু সেটা করতে অনেক অনেক ঝামেলা পোহাতে হবে ওকে। রঞ্জিত চৌধুরীর স্ত্রী মিসেস লিমা কিচেনে দাঁড়িয়ে রান্না করছেন। হঠাৎ করেই একটা মেয়ে এসে পেছনে থেকে জড়িয়ে ধরল ওনাকে। প্রথমে চমকে উঠলেও পরে যখন বুঝতে পারল স্নিগ্ধা এসছে, তখন খুশি হয়ে গেল মিসেস লিমা। কারণ এটা আর কেউ না, ওনার বান্ধবীর মেয়ে স্নিগ্ধা। তাই ওকে ছাড়িয়ে নিয়ে তরকারি নাড়তে নাড়তে মিসেস লিমা বললেন, এতদিন পর আসলি যে এবার? নিজের বাড়ি গেলে আর এই বাড়ির কথা মনে পড়ে না, তাই না? স্নিগ্ধা হেসে বলল, না তেমন কিছুই না, আসলে এবার একটু বেশি ছুটি পেয়েছিলাম তো। তুমি তো জানোই মেডিকেল লাইফে কি প্যারা। যাই হোক, আজ তুমি রান্না করছো যে? এমনিই মন চাইল। স্নিগ্ধা মুখ কালো করে বলল, তোমার ওই ছেলের জন্যে ছুটিটা ভালো করে কাটাতে পারলাম না। ওনার পেয়ারের অনিমা কটা দিন একা থাকলে মরেই যাবে। একটা দিন শান্তিতে থাকতে দেয়নি আমাকে, জানো? কবে যাবি? কবে যাবি? ও একা আছে, ওর কষ্ট হচ্ছে। কতদিন থাকা লাগে? তাড়াতাড়ি যা। এসব বলতে বলতে আমার কান পুরো ঝালাপালা করে দিয়েছে তোমার ছেলে। না করব তারও তো উপায় নেই। না করলেই বলবে রিক চৌধুরী রিকোয়েস্ট করে না, অর্ডার করে। শেষের কথাটা একটু পুরুষ পুরুষ কণ্ঠের মতো কথা বলল। অনিমার কথা তুলতেই মিসেস লিমার গলা শুকিয়ে এলো। রিক দেশে চলে আসলে কি হবে সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত সে। স্নিগ্ধা হেসে বলল, যাই হোক, অনি কোথায়? ওপরে রুমে আছে নিশ্চয়ই, আমি যাচ্ছি। হ্যাঁ, দেখা করে আসি ওর সাথে।
বলে যেতে নিলেই মিসেস লিমা বলে উঠলেন, অনিমা বাড়িতে নেই। স্নিগ্ধা অবাক হয়ে ফিরে তাকাল। নেই মানে কি? অনিমা তো মন চাইলেই এভাবে হুটহাট বেরোতে পারবে না, সেই অধিকার ওকে দেওয়া হয়নি। তাহলে কি পালিয়ে গেছে? রিক জানলে কি হবে? মেয়েটাকে মেরেও ফেলতে পারে রাগে। নিজের পায়ে নিজে এভাবে কুড়াল মারে কেউ? স্নিগ্ধা এগিয়ে এসে মিসেস লিমাকে ধরে বলল, কি বলছো? বাড়িতে নেই মানে কি? হ্যাঁ, ওর তো অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেছে। এখনও ও সেকেন্ড ইয়ারের ভর্তি বা ক্লাস কোনোটাই শুরু হয়নি। তাহলে গেল কোথায়? মিসেস লিমা কান্না ভেজা কণ্ঠে বলল, রিক না থাকার সুযোগে অনিমাকে ওরা বেচে দিয়েছে একটা গ্যাংয়ের কাছে। অনেক চেষ্টা করেছিলাম মেয়েটাকে বাঁচানোর, কিন্তু পারলাম না। স্নিগ্ধার কলিজা কেঁপে উঠল। শরীর ঘেমে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে ওর। রিকের কথা আপাতত মাথায় নেই ওর, শুধু অনিমার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কিচেনে রাখা টুলটা ধরে বসে পড়ল ও। কি করেছে কি ওরা? মেয়েটাকে বিক্রি করে দিল? ওই মুখের দিকে তাকালে তো পাথরও গলে যায়। ওদের একটুও মায়া হল না? এতটা নিষ্ঠুর কি করে হয় মানুষ? এরা কি আদৌ মানুষ? দুহাত দিয়ে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠল স্নিগ্ধা। এখন নিজের ওপর রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। কেন গেল ও ওই বাড়িতে? কেন? ও যদি এখানে থাকত তাহলে হয়তো এত বড় অঘটন ঘটত না। কিন্তু সত্যিই কি ও পেরে উঠত ওদের সাথে? না জানি কি কি হচ্ছে এই মুহূর্তে মেয়েটার সাথে। কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু ভাবতে পারছে না ও। কি করবে কি এখন ও? এখন কি করা উচিত? রিককে ফোন করে এখনই সবটা বলে দেওয়া উচিত, নাকি রিকের ফিরে আসার অপেক্ষা করবে? আদ্রিয়ানের বাড়ির ড্রয়িং রুমের সোফায় আদ্রিয়ান, আদিব আর আশিস তিনজন বসে আছে। আদ্রিয়ান সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা তুলে হেলান দিয়ে ভ্রু কুঁচকে দেখছে ওদের। আদিব আর আশিস দুজনেই বড় সোফায় বসে মাত্রাতিরিক্ত অবাক হয়ে তাকিয়ে আদ্রিয়ানের দিকে। আসলে ওরা কি বলবে আর কি দিয়ে শুরু করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে চমকে দেওয়ার মতো কিছু দেখলে বা শুনলে এরকমই হয়। কি করবে বা কি বলবে সেটা বুঝে উঠতে পারছে না। কথামতো বিকেলবেলা আদ্রিয়ানের বাড়িতে এসে সোজা ওর বেডরুমে ঢুকে একটা মেয়েকে দেখা ছিল ওদের প্রথম চমক। কিছুক্ষণের জন্যে ওরা স্ট্যাচু হয়ে গিয়েছে, কারণ আদ্রিয়ানকে ওরা চেনে। মেয়েজনিত কোনো নেশা বা আকর্ষণ আদ্রিয়ানের নেই, সেখানে একটা মেয়েকে ওর রুমে ওর বেডে হেলান দিয়ে বসে বসে বই পড়তে দেখে চরম অবাক হয়েছিল। আশিস তো আদিবকে খোঁচা মেরে বলেই বসেছিল, ভাই আদ্রি কি এখন আমার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা শুরু করল নাকি? কিন্তু আদিবের চোখ রাঙানিতে থেমে গেছে। আদ্রিয়ান জানত ওদের রিয়াকশন এরকমই হবে, তাই ওর ভাবমূর্তিতে তেমন পরিবর্তন হয়নি। অনিমার সাথে ফরমালি একটু আলাপ করিয়ে ওদের দুজকে নিয়ে নিচে চলে এল। এরপর ওদের প্রশ্নকরা শুরু হল, তাই ওদের শান্ত করতে সবটা খুলে বলল ও। আর সেসব শুনে দ্বিতীয় দফা চমকেছে ওরা। একটা বেশ দীর্ঘ সময়ের নীরবতার পর নিজেকে সামলে নিয়ে আদিব বলল, মানে তুই মেয়েটাকে সোজা নিজের বাড়িতে নিয়ে এলি? আশিস অবাক হয়েই বলল, ভাই তুই তো গাড়ির ফ্রন্ট সিটেও কোনো মেয়েকে এলাও করিস না। সেখানে কেমনে কি? তার ওপর মেয়েটার জন্যে 3 দিন যাবৎ বাড়ি বসে আছিস। তুমি কেসটা যতটা নর্মাল বলছো এতটাও নর্মাল না গুরু। আদিবও এবার আশিসের কথায় সায় দিয়ে বলল, সেটাই, সামথিং ইজ দেয়ার। আদ্রিয়ান বিরক্ত হয়ে চাটাই আওয়াজ করে বলল, এত বেশি বুঝিস কেন? নাথিং ইজ দেয়ার। একটা মেয়ে বিপদে পড়েছে, আমি জাস্ট সাহায্য করেছি, নাথিং ইলস। আদিব ভ্রু উঁচু করে বলল, তাই বলে এতটা হেল্প? তো কি করতাম? রাস্তায় ফেলে দিয়ে আসতাম নাকি? আদিব, আশিস দুজনেই হাসল।
ওরা জানে যে আদ্রিয়ান চাইলেই পুলিশের দায়িত্বে অনিমাকে রেখে ফিরে আসতে পারত, কিন্তু ও রেখে আসেনি। কিন্তু এখন আদ্রিয়ানকে ঘাটানো ঠিক হবে না, তাই চুপচাপ মেনে নিল। আশিস বলল, তোরই কপাল, এভাবে যদি আমার। আদ্রিয়ান চোখ রাঙিয়ে তাকাতেই আশিস থেকে গেল। আদ্রিয়ান হালকা রাগী কণ্ঠে বলল, অন্য সব জায়গায় যা খুশি করিস, কিন্তু ওর দিকে তাকাবিও না। আশিস অবাক হয়ে বলল, নাউজুবিল্লাহ, আমি তো ওকে অলরেডি ভাবি বলে মেনে নিয়েছি। কি সব বলিস তুই? আদ্রিয়ান চোখ ছোট ছোট করে আশিসের দিকে তাকিয়ে বলল, একটু বেশিই দূরে চলে গেছেন আপনি, এতটাও ভাবতে বলিনি। আদিব এবার মজা করা বন্ধ করে সিরিয়াসলি বলল, হ্যাঁ এখন বলতো নেক্সট প্ল্যান কি? মানে কি করবি ওকে নিয়ে? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে লম্বা একটা শ্বাস ফেলে বলল, এখনো কিছু ভাবিনি, যেভাবে চলছে আপাতত চলতে থাক, পরেরটা পরে দেখা যাবে। এখন এসব ছাড়, কফির সাথে কি খাবি বল? আশিস উৎসাহ নিয়ে বলল, চিকেন ফ্রাইটাই বেটার, একটু ঝাল ঝাল করে। আদিব আশিসের পেটে একটা গুঁতো মেরে রেগে গিয়ে বলল, দুপুরেই তো ভুরিভোজ করে এলি, এত খাই খাই করিস কেন? খালি গিলতেই জানিস? আদ্রিয়ান হেসে দিল, আদিবও হাসল। আশিস মুখ ফুলিয়ে দুজনের দিকে তাকিয়ে আছো। আদ্রিয়ান হাসতে হাসতেই বলল, আচ্ছা ছাড়, বলে সার্ভেন্টকে ডেকে কফি আর ঝাল করে মাংস ভাজা নিয়ে আসতে বলল। আদিব বলল, মেয়েটার কি যেন নাম? হ্যাঁ অনিমা, ওকেও ডাক। আদ্রিয়ান একবার ওপরের দিকে তাকিয়ে বলল, না থাক, সন্ধ্যার পরপরই খাবার দেব ওকে, আপাতত বই পড়ছে, পড়ুক। আদিব আর আশিসও কিছু বলল না। কিছুক্ষণ পর খাবার চলে আসতেই আদিব আর আশিস খাওয়া শুরু করল। আদ্রিয়ান শুধু কফিটা খেল, কারণ সন্ধ্যায় অনিমার সাথেই খাবে তাই। খেতে খেতে তিন বন্ধু মিলে আড্ডা দিল। খাওয়া শেষ করে ওরা তিনজন কথা বলছিল, এমন সময় অনিমা নিচে নেমে এল। অনিমা দেখে আদ্রিয়ান দাঁড়িয়ে গেল। উঠে গিয়ে অনিমার কাছে গিয়ে বলল, কিছু লাগবে তোমার? অনিমা মাথা নেড়ে না করে বলল, আসলে ওপরে একা একা ভালো লাগছিল না, তাই নিচে চলে এলাম। ভালো করেছ, বসো। অনিমা গুটি গুটি পায়ে ওপর সিঙ্গেল সোফায় গিয়ে বসল। আদিব আর আশিসকে দেখে ওর আনিজি লাগছে, তাই মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আদ্রিয়ানও কিছু বলছে না, ফোন দেখছে ও। আদিব অনিমার দিকে তাকিয়ে বলল, অনিমা। অনিমা হালকা চমকে গিয়ে আদিবের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, জি ভাইয়া। আমাদের দুজনকে নিজের বড় ভাই মনে করতে পারো, এত নার্ভাস হওয়ার কিছু নেই। হুম, জি, আশিস বলল। আর আমরা কিন্তু মোটেও এত সিরিয়াস পারসন নই, তাই ফ্রিলি আমাদের সাথে কথা বলতে পারো। যদিও আদ্রিয়ান আমাকে বাদর বলে, আমি কিন্তু মোটেও তা নই, পিওর মানুষ আমি। অনিমা আশিসের দিকে তাকিয়ে মাথা নাড়ল। আদ্রিয়ান ভ্রু কুঁচকে দেখছে অনিমাকে। মেয়েটা হাসে না কেন? ওর তো দেখতে ইচ্ছে করে মেয়েটাকে হাসলে কেমন লাগে। ওর হাসির আওয়াজ কেমন, কিন্তু এই তিনজনে মেয়েটা হাসেও নি। আরও কিছুক্ষণ গল্প করে সন্ধ্যার আগে আদিব আর আশিস চলে গেল। আদ্রিয়ানও অনিমাকে ওর রুমে যেতে বলে আদিব আর আশিসের সাথেই একটু বেরোল। স্নিগ্ধা নিজের রুমের বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। খুব অসহায় লাগছে এখন নিজেকে। যখন একটা মানুষের সামনে এত ভয়াবহ, অমানবিক, নৃশংস অন্যায় হতে থাকে আর তার চুপ করে সবটা মেনে নেওয়া ছাড়া কিছুই করার থাকে না, আর চেয়ে বড় অসহায়ত্ব আর কিছু হতেই পারে না। স্নিগ্ধা অন্যায় মেনে নেওয়ার মতো মেয়েই না, কিন্তু আজ তাকে সবটা মেনে নিতে হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে। বিকেলে মিসেস লিমার মুখে সবটা শুনে তুলে বসে কাঁদতে কাঁদতে স্নিগ্ধা ভাবছিল রিককে ফোন করে সবটা বলবে। অনিমার সাথে রঞ্জিত চৌধুরী কি করেছে,
এখনো খুব বেশি দেরি হয়নি। রিককে বললে ও ঠিক অনিমাকে ওইরকম জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারবে। স্নিগ্ধা এসব ভাবতে ভাবতেই মিসেস লিমা বললেন, রিককে কিছু জানাস না, ও জানলে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। ওর বাবা মানুষ না, নিজের স্বার্থে যত নিচে নামা যায় নামতে পারেন উনি। স্নিগ্ধা চোখ মুছে বলল, এটা অন্যায় হবে মামনি, আমি এখনই রিকদাকে সবটা জানাচ্ছি। স্নিগ্ধা ফোন তুলে কল করতে গেলে মিসেস লিমা আবার বলল, তুই বুঝতে পারছিস না এই লোকটা সব করতে পারে। স্নিগ্ধা কিছু বলবে তার আগেই পেছনে থেকে পুরুষ কণ্ঠে কেউ বলে উঠল, ঠিক বলেছ, আমি যা খুশি তাই করতে পারি। স্নিগ্ধা আর মিসেস লিমা চমকে তাকালো পেছনে দিকে। রঞ্জিত চৌধুরী শয়তানি হাসি দিয়ে এগিয়ে এসে বললেন, ঠিক সেই জন্যে আমাকে না ঘাটানোই ভালো, একদম চুপ থাকবে, এই কথা যেন আর কেউ না জানতে পারে। স্নিগ্ধা চোখ ছোট ছোট করে বলল, আর যদি বলি? তোমার নিশ্চয়ই অনিমা যেখানে আছে সেখানে যাওয়ার কোনো শখ নেই? মিসেস লিমা ভয় পেয়ে কেঁপে উঠলেন। উনি কিছু বলার আগেই স্নিগ্ধা বলল, তো আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? যদি তোমার সেটা মনে হয় তো তাই। আর আমি যদি বলি আমি একদমই ভয় পাইনি তাহলে? রঞ্জিত চৌধুরী রাগে ফুঁসতে ফুঁসতে চাপা গলায় বললেন, বেশি সাহস দেখানো একদম ভালো না, তোমাদের মতো চুনোপুটিদের তো একদমই না। ওই মেয়েটাও দেখিয়েছিল, কিন্তু পরিণতি কি হয়েছে দেখেছ? চলো তোমাকে কিছু দেখানোর আছে, বলে স্নিগ্ধার হাত ধরে টেনে নিয়ে গেল ড্রয়িং রুমে। কবির শেখও আছেন ওখানে। স্নিগ্ধাকে নিয়ে ওখানে দাঁড় করিয়ে ল্যাপটপ স্ক্রিনের দিকে ইশারা করল। স্নিগ্ধা ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে চমকে উঠল, কারণ ওর বাবাকে দেখাচ্ছে। অফিসে বসে কাজ করছেন উনি। রঞ্জিত চৌধুরী বললেন, ভালো করে তাকিয়ে দেখ, আমার একটা কলের সাথে সাথেই তোমার বাবার মাথার খুলি উড়িয়ে দেওয়া হবে। তুমি কি সেটা চাইছ? স্নিগ্ধা কেঁদে দিয়ে বলল, না প্লিজ। কবির শেখ এবার উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে চুপচাপ সেটাই করো যেটা তোমাকে করতে বলা হচ্ছে। বাবাইকে যা বলার আমরা বলবো, তুমি শুধু নিজের মুখটা বন্ধ রাখবে, মনে থাকবে? এসব কথা চিন্তা করে আরো জোরে কাঁদছে স্নিগ্ধা। ওদের কথা মানতে বাধ্য হয়েছিল ও, এখন আফসোস হয় পড়াশোনার জন্য এখানেই কেন থাকতে এলো। যদি এখানে না আসতো তাহলে আজ আর যাই হোক ওকে এসব জঘন্য লোকজনদের দেখতে হতো না। কিন্তু এখন চাইলেও এখান থেকে বেরোতে পারছে না ও। সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ আগেই অনিমা বসে বসে সেই বইটা পড়ছে আর আদ্রিয়ানের আসার অপেক্ষা করছে। আদ্রিয়ান কেন আসছে না? এত দেরি করছে কেন? নিজের ভাবনায় নিজেই অবাক হল অনিমা। যেই লোকটাকে ও 3 দিন আগে অবধি চিনতই না, সে কিছুক্ষণ না থাকাতে ওর ভালো লাগছে না কেন? এই 3টা দিন আদ্রিয়ান অনিমার আশেপাশে ছায়ায় মতো লেগেছিল। ওর কখন কি লাগবে, কোনো সমস্যা হচ্ছে কি না, সব রকম খেয়াল রেখেছে। তাই হয়তো ওর এরকম লাগছে। দরজা খোলার আওয়াজে অনিমা তাকিয়ে আদ্রিয়ান দেখল আদ্রিয়ান চলে এসছে, ওর হাতে মাংস ভাজা আর কফির 2টো মগসহ ট্রে। অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে ট্রেটা বিছানার ওপর রেখে বলল, চল, অনেক বই পড়েছ, এবার খেয়ে নাও। অনিমা বইটা পাশে রেখে বলল, এসবের কি দরকার ছিল? দরকার ছিল, সেই দুপুরে কিছু খেয়েছ, এখনো তো আর কিছুই খাওয়া হয়নি তোমার। চল নেও, শুরু কর, আমারও খিদে পেয়েছে, বলে একটা মাংসের পিচ নিয়ে খেতে শুরু করে দিল। অনিমাও কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা পিচ নিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে মুখে নিল। পরপর 2-3 বার নিয়ে বেশ অনেকখানি মাংস মুখে পুরেই চিবোতে শুরু করল। চিবোনোর কয়েক সেকেন্ডের মধ্যেই ওর ঝালে মুখ জ্বলতে শুরু করল। ও কোনোমতে গিলে ঝালে অস্থির হয়ে মুখ হা করে জোরে জোরে শ্বাস নিতে লাগল।
আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকালো অনিমার দিকে। ওকে এরকম করতে দেখে দ্রুত ট্রেতে মাংসটা রেখে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে অনি? কোনো প্রবলেম? অনিমা জোরে শ্বাস নিতে নিতে হাঁফানো কণ্ঠে কোনোমতে বলল, ঝাল। অনিমার নাক লাল হয়ে উঠেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে ইতমধ্যে। আদ্রিয়ান দ্রুত পানির গ্লাসটা নিয়ে অনিমার মুখের সামনে ধরল। ও ঢকঢক করে সবটুকু জল খেয়ে নিল, কিন্তু এতে ওর ঝাল কমল না। আদ্রিয়ান দ্রুত সার্ভেন্টকে ফোন করে বলল মধুর বোয়ামটা নিয়ে আসতে, কিন্তু ঝালে অস্থির হয়ে যাচ্ছে। আদ্রিয়ানের অনিমার এই অবস্থা কোনোমতেই সহ্য হল না। ও কিছু না ভেবেই অনিমার ঘাড়ের পেছনে হাত রেখে ওর মুখে ফু দিতে শুরু করল। ও নিজেও জানে না ও এই অপ্রয়োজনীয় কাজটা কেন করছে, কিন্তু করছে। অনিমা যখন খেয়াল করল যে আদ্রিয়ান ওর এতটা কাছে চলে এসছে, ও অবাক হয়ে তাকিয়ে রইল। আদ্রিয়ান ঝালে কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু তবুও আদ্রিয়ানকে দেখছে। আদ্রিয়ানও অনিমার মুখের দিকে তাকিয়ে দেখল অনিমা একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এতটাই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে যে আদ্রিয়ানও এই দৃষ্টিতে হারিয়ে যাচ্ছে। হঠাৎ করে কারো গলা ঝাড়ার আওয়াজে চমকে তাকালো দুজনেই। দরজার কাছে সার্ভেন্ট হাতে মধুর বোয়াম আর চামচ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান দ্রুত অনিমাকে ছেড়ে ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে গলাটা হালকা ঝেড়ে গিয়ে মধুর বোয়ামটা নিয়ে ওনাকে যেতে বলে দরজাটা লক কর দিয়ে অনিমার কাছে এসে চামচে মধু নিয়ে বলল, হা করো। অনিমা বাধ্য মেয়ের মতো দ্রুত হা করল। আদ্রিয়ান এক চামচ ভরাট করা মধু অনিমার মুখে দিয়ে দিয়ে বলল, সময় নিয়ে ধীরে ধীরে গেল। অনিমা মাথা নাড়ল। আদ্রিয়ান ভাবছে মাংসটা বেশ ঝাল ঠিকই, কিন্তু এতটাও তো না। তার মানে কি মেয়েটা একদম ঝাল খেতে পারে না? আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, তুমি একদমই ঝাল খেতে পারো না তাই না? অনিমা একদম বাচ্চাদের মতো গাল ফুলিয়ে ডায় বায় মাথা নেড়ে বোঝালো যে না। আদ্রিয়ান হেসে দিল। তারপর বলল, সরি, আমি আসলে জানতাম না ব্যাপারটা। আমার বোনটাও কিন্তু পুরো এরকম, একদমই ঝাল খেতে পারে না। অনিমা বলল, আপনার ফ্যামিলিতে কে কে থাকে? আর তারা কোথায়? বাবা, মা আর ছোট বোন সবাই আপাতত চট্টগ্রাম আছেন। ওহ, টিনেজ বয়সে আমি কি করতাম জানো? অনিমা ভ্রু নাচাল। আদ্রিয়ান হেসে বলল, আমার সব পছন্দের খাবারে বেশি করে ঝাল মিশিয়ে রাখতাম যাতে আমার বোন খেতে না পারে। ওর সে কি কান্না! খামচে আমার হাত পা লাল করে ফেলত। অনিমা মুচকি হাসল। আদ্রিয়ান খেয়াল করল হাসলে অনিমার ডান গালে সুন্দর একটা টোল পড়ে, বা গালেও পড়ে, কিন্তু একেবারেই ছোট। আবার নতুন করে বুকে ধাক্কা লাগল আদ্রিয়ানের। এভাবে হাসল কেন মেয়েটা? এখন ওর ভেতরে যে ঝড় শুরু হয়েছে সেটা থামানোর দায়িত্ব কি এই মেয়ে নেবে? যাই হোক, মেয়েটাকে হাসাতে পেরেছে তাতেই খুশি ও। ক্লাবের এক কর্নারে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে রিক চৌধুরী। মিনিস্টার রঞ্জিত চৌধুরীর একমাত্র ছেলে সে, যার মনে হয় সে চাইলেই সব পেতে পারে। সে কোনো কিছু চাইবে আর সেটা পাবে না, সেটা কল্পনা করাও যেন পাপ। আজ অবধি এমন কোনোদিনও হয়নি যে সে চাওয়ার পরেও কিছু পায়নি। এমনি এমনি না পেলে জোর করেই নিজের করে নিতে জানে সে। ক্লাবে এমনিতে সবাই মেয়েদের সাথে ডান্স করছে, কিন্তু রিকের মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই, আগেও ছিল না। তবে ধনী বাপের উচ্চবিলাসী ছেলে হওয়ায় আগে একটা অবাধ মেলামেশা ঠিকই করত। কিন্তু যেদিন থেকে নীল রঙের গ্রাউন্ড পরা অনিমা নামক শ্যামবর্ণের একটা মেয়ের মায় নিজেকে জড়িয়েছে, সেদিন থেকে এসব অর্থহীন লাগে। ওর তো শুধুই ওর নীলপরীকেই চাই। আর কাউকে দিয়ে কি করবে? কতদিন ওকে দেখেনি। চোখটা যে বড্ড তৃষ্ণার্ত নীলপরীকে দেখার জন্য। বড্ড অস্থির লাগছে ওর। স্নিগ্ধা গেছে তো ওই বাড়িতে অনিমার কাছে? ফোন করছে, ধরছে না কেন?
5 দিন যাবৎ অনিমার গলার আওয়াজটা শুনতে পায় না ও। ওখানে আর ভালো লাগছে না, তাই আধমাতাল অবস্থাতেই ওখান থেকে বেরিয়ে এলো। টলতে টলতে নিজের রুমে এসে চেঞ্জ না করেই শুয়ে পড়ল বিছানায়। শুয়ে পড়ার সাথে সাথেই চোখে ঘুম ভর করল চোখে। অর্ধঘুমন্ত অবস্থায় বিড়বিড় করে বলল, মিসিং ইউ সো মাচ নীলপরি। রাত প্রায় 10:30 বাজে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আদ্রিয়ান একটা একটা করে ঔষধ বের করে অনিমার হাতে দিচ্ছে। অনিমা শুধু আদ্রিয়ানের দিকেই তাকিয়ে আছে। আদ্রিয়ানের সবগুলো ঔষধ অনিমার হাতে দেওয়া হয়ে গেলে ও অনিমার দিকে তাকিয়ে দেখল অনিমা ওর দিকেই তাকিয়ে আছে। সন্ধ্যার পর ওকে আবার ডক্টর এসে দেখে গেছে। ওর ব্লাড স্যাম্পেলও নিয়ে গেছে। কি নাকি টেস্ট করাবে, কি করবে সেটা জানে না অনিমা। আদ্রিয়ান ভ্রু নাচাতেই নিজেকে সামলে নিয়ে মাথা নেড়ে কিছু না বোঝালো অনিমা। এরপর ঔষধগুলো খেয়ে নিল। অনিমাকে ঔষধ খাইয়ে দিয়ে আদ্রিয়ান বলল, শরীরে ব্যথা আছে এখন আর? অনিমা মাথা নেড়ে না করল। আদ্রিয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওর সামনেই খাটে আসাম করে বসে ল্যাপটপে কাজ করতে শুরু করল। কিছুক্ষণ পর কাজ শেষ করে আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে বলল, এবার চুপচাপ শুয়ে পড়ো। অনিমা শুয়ে পড়তে নিয়ে উঠে বসে বলল, আচ্ছা, আপনি তো বলেছিলেন আমি সুস্থ হলে পাশের রুমে শিফট করে দেবেন। আমি তো এখন অনেকটা সুস্থই আছি তাই। আদ্রিয়ান এবার অনিমার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, তোমার কি ভয় করছে? বাই এনি চান্স আমি তোমার কোনো অ্যাডভান্টেজ নেব বা এমন কিছু ভাবছ? অনিমা হকচকিয়ে গিয়ে বলল, না না, আমি এমনিই আর কি। আর একটু সুস্থ হলেই অন্য রুমে শিফট করে দেব। আরও 2-1 দিন এখানেই থাকো। আদ্রিয়ানের গম্ভীর গম্ভীর মুখ দেখে অনিমা বুঝতে পারল যে ওর কথায় আদ্রিয়ান একটু রাগ করেছে। অনিমা অসহায় গলাতো বলল, আমি কিন্তু সত্যিই তেমন কিছুই মিন করিনি। আদ্রিয়ান কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল অনিমার দিকে। তারপর একটু এগিয়ে গিয়ে বলল, কি রকম কিছু? অনিমা কোনো উত্তর দিল না। কি বলবে? কিছুই তো বলার নেই এখন। কেমন কিছু বলবে? আদ্রিয়ান বলল, বুঝেছি, শুয়ে পড়ো। অনিমা কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল। কারণ আদ্রিয়ান মুচকি হেসে উঠে গিয়ে লাইট অফ করে, ড্রিম লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল। আদ্রিয়ানের শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেও অনিমার চোখে ঘুম নেই। কারণ ওর মনে পড়েছে ওর বাবার মৃত্যুর পর ও কোথায় ছিল। তবে এখন এটা ভাবছে যে হুটহাট এরকম সব ভুলে কেন যায় ও? এটা কি কোনো অসুখ? আচ্ছা, মাদার কেমন আছেন? ওনার কোনো ক্ষতি করে দেয়নি তো ওরা? আর তীব্র, অরুমিতা, ওরা কেমন আছে? কোথায় আছে? হঠাৎ করেই রিকের কথা মনে পড়ে গেল ওর। রিক কি ফিরে এসছে? যদি ফিরে এসেও থাকে তাহলে নিশ্চয়ই ওকে খুঁজছে। যদি কখনো খুঁজে পেয়ে যায়, আবারও কি নিয়ে যাবে ওখানে? ও যেতে চায় না ওখানে, একদমই চায় না। কখনো কাউকে ঘৃণা করতে হবে ভাবেও নি ও। ও তো শুধু ভালোবাসায় বিশ্বাস করত, কিন্তু এখন ও ঘৃণা করে। ওই লোকগুলোকে মন প্রাণ দিয়ে ঘৃণা করে। ওই বাড়িতে ওর মিসেস লিমা আর স্নিগ্ধা ছাড়া আর কেউ ভালো না। হ্যাঁ, রিককেও পছন্দ করে না ও, একদমই পছন্দ করে না, কিন্তু কেন যেন ঘৃণাও করতে পারে না। হয়তো এই কারণে যে রিকের জন্যেই ও আজও বেঁচে আছে। কিন্তু তাতে রিকের দোষ কমে যাচ্ছে না। প্রথম দিকে রিককে খুব ভালো লাগতো ওর, নিজের খুব ভালো বন্ধু মনে হতো। কিন্তু রিক ভালো ছিল না। রিক তো জানতো ওর সাথে রিকের বাবা, রিকের মামা ওর সাথে কি কি করত। সব জেনে শুনেও কোনোরকম বাধা দেয়নি সে, বরং নিজেও অনেকবার ওর গায়ে হাত তুলেছে। এইসব কিছু মিলিয়েই রিক নামটা আজকাল সহ্য করতে পারে না ও, একদম পারে না। তার চেয়েও বেশি অসহ্য লাগে নীলপরি ডাকটা। এসব ভাবতে ভাবতে আদ্রিয়ানের দিকে চোখ পড়ল ওর।
আদ্রিয়ানের সাথে তো ওর আগের কোনো আলাপ নেই, কোনো সম্পর্কও নেই। তবুও ছেলেটা ওকে সযত্নে নিজের কাছে আগলে রেখেছে। আজকালকার দিনে এরকম অসহায় একটা মেয়েকে একা পেলে হয়তো ঝাঁপিয়ে পড়ত তার ওপর, নিজের পুরুষত্ব দেখাতে ভুলত না। কিন্তু আদ্রিয়ান পরপর 3টা দিন এই ফাঁকা বাংলোতে ওকে নিজের বেডরুমে রেখেও একবারের জন্যেও বাজেভাবে স্পর্শ করেনি। চাইলেই তো যেকোনোভাবে যেকোনোরকম সুযোগ নিতে পারত সে। কই নেয়নি তো। লোকটা কি সত্যিই এতটা ভালো, নাকি ভালো মানুষের মুখোশ পরে আছে? সেই প্রশ্নের উত্তর এখনো নেই অনিমার কাছে। সুইডেনে সকাল গড়িয়ে দুপুর হতে যাচ্ছে। জানালা দিয়ে রোদের উজ্জ্বল আলো এসে সাদা পেন্ট করা রুমের চারপাশটা আলোকিত হয়ে আছে। রোদের আলো চোখ বরাবর পড়তেই ভ্রু কুঁচকে ধীরে ধীরে চোখ খুলে তাকালো রিক। উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখল যে 11:30 বাজে। লম্বা একটা হাই তুলে টি-শার্টটা খুলে ফেলল। আড়মোড়া ভেঙ্গে ঠিকঠাক হয়ে বসে কিছু একটা ভেবে ফোনটা হাতে নিল। উঠে বসে ব্যালকনিতে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে সবার আগে স্নিগ্ধাকে ফোন করল। কিন্তু এখনো ফোন বন্ধ পেয়ে বিরক্ত হল সে, সাথে রাগও করল। কি সমস্যা, কি ফোন বন্ধ করে রাখার মানেটা কি? কিছু একটা ভেবে এবার নিজের মাকে ফোন করল। ফোন বেজে উঠতেই মিসেস লিমা চমকে উঠলেন। স্ক্রিনে তাকিয়ে রিকের নাম দেখে বুক কাঁপছে ওনার। কি জবাব দেবেন নিজের ছেলেকে? অনেকটা ভয় নিয়ে ধীরে ধীরে ফোনটা রিসিভ করলেন উনি। রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে রিক বলে উঠল, হ্যালো মোম, ভালো আছো? মিসেস লিমা কোনোরকমে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুই ভালো আছিস? আছি। অনি কোথায়? মিসেস লিমা এবার প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। কি বলবেন এখন? ওনার যে হাত পা বাঁধা, চাইলেও রিককে সবটা বলতে পারবেন না। অপাশ থেকে রিক বলে উঠল, কি হলো মা? অনি কোথায়? ও তো এখন ঘুমাচ্ছে। রিক ভ্রু কুঁচকে ফেলল। তারপর সন্দিহান কণ্ঠে বলল, কি ব্যাপার বলো তো? এই 6 দিন যাবৎ আমি যখনই ফোন করেছি তখনই হয় ও ঘুমোচ্ছে, নয়তো শাওয়ার নিচ্ছে, কখনো তুমি কাছে নেই। কি ব্যাপার? কি লুকোচ্ছ বলো তো? ও অসুস্থ নয় তো? ঠিক আছে তো? মিসেস লিমা এবার ভীষণ জ্বালায় পড়ল। কি করে সামলাবে এবার নিজের ছেলেকে? যদি একটুও টের পায় তাহলে সব শেষ করে দেবে। উনি নিজের ঘাম মুছে ভীত গলায় বলল, আসলে ও কথা বলতে চাইছে না তোর সাথে। রিকের এবার বেশ রাগ হল। কথা বলতে চাইছে না মানে কি? এখন কি করেছে ও? মেয়েটা কি বোঝে না ওর গলা না শুনলে রিকের কষ্ট হয়, সব ফাঁকা লাগে। ওর ব্যবস্থা তো বাড়িতে গিয়ে করবে। রিক দাঁতে দাঁত চেপে বলল, স্নিগ্ধু কোথায়? ফোন বন্ধ কেন ওর? আছে তো, বাড়িতেই আছে, অনিমার সাথেই আছে। ওকে বলো ফোন অন করতে, কথা আছে ওর সাথে। আচ্ছা, বলে দেব। রাখছি। ফোনটা রেখে কিছুক্ষণ রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল রিক। ওর ভালো লাগছে না কিছু এই মুহূর্তে। কথা বলতে চায় না মানে কি? জেনে শুনে মানসিক টর্চার করছে মেয়েটা ওর ওপর। রাগ কমাতে একটা লম্বা শাওয়ার প্রয়োজন এই মুহূর্তে ওর। তাই ওয়াশরুমের দিকে পা বাড়াল রিক। বিকেল হয়েছে, কিন্তু চারপাশটা এতটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে যে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। কালো মেঘে চারপাশটা ঢেকে গেছে। তীব্র বাতাসে শো শো করছে চারপাশটা। একটু পরপর আলোর ঝলকানি দিয়ে গগন কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। অনিমা গুটিয়ে খাটে বসে আছে। জানালা, ব্যালকনির দরজা সব খোলা, কিন্তু গিয়ে লাগানোর সাহস হচ্ছে না ওর। বারবার বজ্রপাতের আওয়াজে কেঁপে কেঁপে উঠছে। ও একজন সেরানোফোবিক। এর কোনো বিশেষ কারণ নেই, ছোটবেলা থেকেই সেরানোফোবিয়ায় আক্রান্ত ও। আগে ঝড়, বজ্রপাত হলেই ওর আব্বুকে জড়িয়ে ধরে বসে থাকত।
অনিমা বারবার দরজার দিকে তাকাচ্ছে। আদ্রিয়ান আসছে না কেন? সেই কখনো নিচে গেছে, এখনো আসছে না। ওর তো খুব ভয় করছে। ভয় কান্না করে দিয়েছে ও। এর মধ্যেই আদ্রিয়ান রুমে এসে দেখে ব্যালকনির দরজা, জানালা সব খোলা। আদ্রিয়ান অনিমার দিকে না তাকিয়েই শুধু ব্যালকনির দরজা লাগাতে লাগাতে বলল, এগুলো খুলে রেখেছ কেন? বাইরে তো। এটুকু বলে অনিমার দিকে তাকাতেই থেমে গেল আদ্রিয়ান। অন্ধকারে স্পষ্ট দেখা না গেলেও হালকা অন্ধকারে দেখা যাচ্ছে যে অনিমা অন্ধকারে একদম গুটিয়ে বসে আছে। আদ্রিয়ান বুঝতে পারল অনিমা ভয় পাচ্ছে। তাই দ্রুত গিয়ে ওকে ওর সামনে বসে বলল, কিচ্ছু হয়নি, আমি চলে এসছি দেখো। এটুকু বলতে না বলতেই চারপাশটা কাঁপিয়ে ভয়াবহ বজ্রপাত হল। অনিমা জোরে চেঁচিয়ে উঠে গিয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরল। ভয়ের জন্যে কি করছে ওর নিজেই খেয়াল নেই। এতটা শক্ত করে ধরেছে আদ্রিয়ানকে যেন আদ্রিয়ানের মধ্যেই ঢুকে পড়বে। আদ্রিয়ান হতভম্ব হয়ে গেছে। কখনো কোনো অন্য মেয়ের এত কাছে কাছে আসেনি ও। কেমন অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। বুকের মধ্যে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। এক অদ্ভুত ভালোলাগা কাজ করছে যার কারণ ওর অজানা। ও আস্তে আস্তে নিজের সাথে জড়িয়ে ধরল অনিমাকে। জানালা দিয়ে আসা প্রবল বাতাসে অনিমার খোলা চুল এলোমেলোভাবে উড়ছে। আদ্রিয়ান দারুণভাবে উপভোগ করছে সেটা। আবার বজ্রপাত হতেই অনিমা আদ্রিয়ানের টি-শার্ট খামচে ধরল। ওর মনে হচ্ছে ও পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে আছে। আদ্রিয়ানও আপাতত একটা ঘরে আছে। ওর কাছেও এই অনুভূতি নতুন। কিছু না ভেবেই ও অনিমার চুলে নিজের নাক ডুবিয়ে দিল। চলবে।